নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। তবে প্রত্যেককে বলবো, আজকে যারা ফোনের ওপার থেকে তোমরা আমার ঘটনাটা শুনছো, অবশ্যই যারা 18 বছরের নিচে আছো তারা কিন্তু আজকের ঘটনাটা একদম শুনবে না। আমি প্রথম থেকে তোমাদের অ্যালার্ট করছি। দেন যারা প্রাপ্তবয়স্ক, যারা 18 বছরের উপরে, তারা আজকের ঘটনাটা শোনো। আজকে আমাদের ঘটনাটা রঞ্জন চক্রবর্তী পাঠান। আর ঘটনাটা আসে আমাদের কলকাতা থেকে, কলকাতায় কোনো একটি স্থান থেকে। সেখানে নামটা পুরো হাইট থাকবে, তবে কলকাতা বলে আমি চিহ্নিত করছি। আমাদের রঞ্জন দাদাভাই বলেন, এই ঘটনাটা আমার চোখে প্রত্যক্ষভাবে তিলে তিলে প্রতি কটা ঘটনার সাক্ষী আমি নিজে। আর এই ঘটনাটা আজকে আমি তুলে ধরছি, কারণ এই ঘটনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। ঘটনাটা আমি তোমাদের বলছি, যদিও ঘটনাটা প্রথম থেকে শোনো, আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত শোনো। ঘটনাটা কোথায় গিয়ে মন নেয়, আজকে একটা টুইস্ট আছে ঘটনার মধ্যে। তো চলো বেশি কথা বাড়াবো না। আমি সবাইকে প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকে যেও। আমাদের রঞ্জন দাদাভাই বলেন যে আমি কলকাতার ছেলে, আমি কলকাতার জন্ম, আমার কলকাতা আমার কাছে সব জায়গার থেকে বেস্ট। আমি কলকাতায় ছোট থেকে বড় হয়েছি, আমার ওখানে স্কুল, আমার কলেজ, আমার ইউনিভার্সিটি, আমি সব কিছু কলকাতা থেকে করেছি। এমনকি এখন আমি কলকাতাতেই বিশাল বড় একটা বিজনেস শুরু করেছি। আর এই ঘটনাটা ঘটেছিল ঠিক যখন আমি স্কুল ফাইনাল পাস করি, তারপরে এরকম একটা ঘটনার সাক্ষী আমি হই। আর এই ঘটনাটা এতটাই লোমহর্ষক ঘটনা, সত্যি কথা বলতে ঘটনাটা না শুনলে আজকে দর্শক বন্ধু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো চলো আমি তোমাদের ঘটনাটা আমাদের রঞ্জন দাদা ভাই যেরকম ভাবে বলেন ঠিক সেরকম ভাবে তোমাদের সামনে তুলে ধরছি। আমাদের রঞ্জন দাদা ভাই বলেন, আমি কলকাতার ছেলে, আমার নাম হচ্ছে রঞ্জন চক্রবর্তী, আমার বয়স হচ্ছে এখন 47 বছর। আমার যখন স্কুল ফাইনাল এক্সাম হয়, তারপরে এই ঘটনাটা হয়, যে ঘটনাটা আমি আজও ভুলতে পারি না। চোখের সামনে দুটো জীবন কিভাবে কিভাবে নষ্ট হয়ে গেছে। এবার আমি ঘটনাটা বলি। আমাদের দাদাভাই বলেন, আমি আপনার অনেক ঘটনা শুনি, অনেক ঘটনা। সত্যি কথা বলতে আমি ইউটিউব চ্যানেল যখনই টাইম পাই তখন আমি ভূতের যে ঘটনা গল্প আমি সেগুলো শুনি, আমার শুনতে খুব ভালো লাগে। যখন আমি আমার ব্যবসা বন্ধ করে যখন রাতের বেলা আমি বাড়ি ফিরি, গিয়ে আমার খাবার পর রাতে যখন আমি শুই, তখন আমি শুয়ে শুয়ে অনেক গল্প শুনি, ভূতের অনেক রকম অভিজ্ঞতা আমি শুনি। আর সত্যি কথা বলতে আমি কোনোদিন ভাবিনি যে এরকম একটি সত্য ঘটনা যা ঘটে গেছে আমার চোখের সামনে, জল জ্যান্ত দুটো জীবন নষ্ট হয়ে গেছে, এরকম ঘটনা আমি কোনোদিন কোনো প্ল্যাটফর্মে শেয়ার করব। তো আমি আপনার ঘটনা নিয়মিত শুনতে শুনতে সত্যি কথা বলতে আপনাকে আমার খুব ভালো লেগে গেছে। আমাদের দাদাভাই বলে, আপনার আপনার প্রেজেন্টেশনটা আমার সত্যি খুব ভালো লাগে, খুব নর্মাল আর সত্যি খুব ইউনিক। কোনো রকম এরকম হাবি জাবি দিয়ে সাজানো না। আর কথা বলেন আপনি খুব সুন্দর, কারণ সত্যি কথা বলতে কোনো বাড়িয়ে কোনো কিছু হাইড করে না, যেটা হয় আপনি ওপেনলি লোককে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন। তো যাই হোক দাদাভাই, অসংখ্য ধন্যবাদ। এবার যাবো ঘটনায়। দাদাভাই বলেন, আমি যখন স্কুল ফাইনাল দিই তখন আমার সাথে আমার পাড়ারই দুটো ছেলের খুব গভীর বন্ধুত্ব ছিল। গভীর বন্ধুত্ব বলতে কিরকম, সেটা হচ্ছে আমি যদি কোনো জায়গায় একটা ড্রেস কিনতে যাচ্ছি, পুজোর সময় হয়তো মার্কেটিং করতে যাচ্ছি, ওদের ছাড়া আমি চলতেই পারতাম না। আর সত্যি কথা বলতে ওই দুটো ছেলেও এরকমই ছিল, আমাকে ছাড়া ওরা চলতে পারতো না। সেই বলে না যেরকম বেস্ট ফ্রেন্ড, ঠিক ওরা আমার ওরকম ছিল। তবে আমার কিন্তু স্কুল লাইফে কলেজ লাইফে বন্ধুর অভাব ছিল না, কিন্তু ওই দুটো ছেলের মতো সত্যি আমার কোনো বন্ধু ছিল না। কারণ ওরা না এরকম ছিল, মা বাবার পরে আমি মনে করি সব থেকে ভালো হয় সেটা হচ্ছে বন্ধু। বউ তো পরে হয় বা কাজ, মেয়ের ক্ষেত্রে স্বামী সেটা পরে, কিন্তু আমাদের জীবনে মা বাবার পরে বন্ধু সব থেকে ভালো একটা সম্পর্ক সত্যি। তো সেরকম ভাবেই ছেলে দুটি আমার সাথে এত ভালো, একটা বন্ডিং হয়ে যায়, ওদের ছাড়া আমি চলতে পারতাম না। সকালবেলা উঠেই বাড়িতে চাটা খেয়েই ওদেরকে কল করতাম, কিরে তোরা কোথায়।
ওরা আমাকে বলতো এই তো তোর বাড়ির নিচেই ঘোরাঘুরি করছি, চা খাওয়াবি না? মানে আমাদের এরকম একটা সম্পর্ক ছিল, সকালবেলা মন খারাপ হওয়ার কোনো রকম জায়গাই থাকতো না। কারণ রাতটুকুনি তো ওরা ওদের বাড়ি যেত, আমি আমার বাড়ি থাকতাম। সকাল থেকে পুরো রাত 11টা 11:30 পর্যন্ত যতক্ষণ আমি বাইরে থাকতাম, ঘরে না ঢুকতাম, ততক্ষণ ওরা কিন্তু আমার সাথে থাকতো। সত্যি কথা বলতে ওদের সাথে আমার মানে কি বলবো, রক্তের সম্পর্ক না হলেও আমার ওদের সাথে রক্তের সম্পর্ক থেকেও কোনো গভীর সম্পর্ক ছিল। হ্যাঁ, আজকে এতগুলো কথা বললাম, এর পিছনে অনেক রিজন আছে। এবার বিষয়টা হচ্ছে, আমাদের রঞ্জন দাদাভাই বলেন আমি ওদের সাথে এত ভালোভাবে কোনো জায়গায় যাইনি, এরকম কোনো সময় হয়নি। সব জায়গায় ওদের সাথে যেতাম, ওদের কথা মন খুলে ওরা আমাকে বলতো আমার সব কথা। কোনো মেয়েকে ভালো লেগেছে, কোনো পাশের বাড়ির বৌদিকে ভালো লেগেছে, সবকিছু ওদের সাথে আমি শেয়ার করতাম। তো আমাদের মানে কি বলবো, যেন ক্লোজ ফ্রেন্ড হয় ঠিক সেরকমই একটা বন্ডিং ছিল, হয়তো তার থেকেও ওপরে। এবার হঠাৎ করে দেখলাম আমাদের যে পাড়ার ছেলে দুটি ছিল, মানে আমার বন্ধু, একজনের নাম ছিল বিট্টু আর একজনের নাম ছিল সুব্রত। বিট্টু দেখলাম হঠাৎ করে না কিরকম আমাকে একটু এড়িয়ে এড়িয়ে চলতে থাকে। আমি জিজ্ঞাসা করলাম যে কিরে বিট্টু, কদিন ধরে তোকে দেখি না আসতে, সুব্রত ডেলি আসছে, তোরা আবার অন্য জায়গায় আড্ডা ফাড্ডা ঠিক নিয়েছিস নাকি? বিট্টুকে বলি। তো বিট্টু তখন খুব মনমরা হয়ে বলল, আরে না, ওরকম কিছু ব্যাপার না রে, আসলে কি বলতো রঞ্জন, কদিন ধরে না মন মেজাজটা ঠিক নেই। তা আমি তখন বললাম তোর মন মেজাজ খারাপ আর আমি জানতে পারবো না কারণ কি হয়েছে বল। সুব্রত আমাকে চোখ মেরে বিট্টুর পেছন দিয়ে বলল যে আমি বিষয়টা বলবো পরে পরে। তো সেরকম ভাবে আমি ওকে জিজ্ঞাসা করায় ও একটু কথাটা এড়িয়ে যায়, বিট্টু আমাকে বলে না। তো আমি সেখানে ভাবলাম যে কি সুব্রতর মুখ থেকে পরে জেনে নেবো কি ব্যাপার। বিট্টু যখন বলতে চাইছে না, কোনো একটা তো কারণ পেছনে আছে। যাই হোক, আমি কোনো সময় ওদেরকে আমার থেকে আলাদা মনে করতাম না। সত্যি কথা বলতে যেরকম আমি, ওদেরকেও সেরকমই মনে করতাম। তো আমাকে হঠাৎ সুব্রত দুপুরবেলা ফোন করে। আমি কিন্তু তখন কলকাতায় গেছি, কলকাতায় আমি একটা কাজে গেছি। তো আমাকে ফোন করে বলল যে এই রঞ্জন তুই কোথায় আছিস? আমি তখন বললাম এই তো আমি কলকাতায় এসেছি, একটা কাজে গেছিলাম, বললাম সেটা। তখন সুব্রত আমাকে বলল ফিরছিস কখন পাড়ায়? আমি বললাম 1 ঘন্টার মধ্যে চলে যাব। আমি আমার মোটর সাইকেল নিয়ে যাই। তো আমি ফিরে আসি, দেখলাম সুব্রত দাঁড়িয়ে আছে। সুব্রতকে বললাম কি হয়েছে বলতো, এত চিন্তিত লাগছে তোকে, আর বিট্টুর ব্যাপারটা কি বলতো? তখন সুব্রত আমাকে বললো যে তুই একটা কাজ কর, তোর গাড়িটা বাড়িতে তুলে রেখে এসে চল আমরা পাড়ার চায়ের দোকানে যাই, তোর সাথে কিছু কথা আছে বিট্টুর বিষয়ে। আমি তোকে বলবো বলবো ভেবেছিলাম হয়তো বিট্টু তোকে বলবে, তোকে যখন বলেনি আমি বলছি, আমি কারণটা জানি। তো সেরকম ভাবে আমি আমার বাইকটা গাড়ি গ্যারেজ করে রেখে চলে যাই সুব্রতর সাথে চায়ের দোকানে। চায়ের দোকানে গিয়ে দুটো চা অর্ডার করে বসে আছি। সুব্রত বলল যে জানিস রঞ্জন, বিট্টু একটা বউর প্রেমে পড়েছে। আমি তখন বললাম আচ্ছা, তো বউর প্রেমে পড়েছে, প্রেমে পড়া তো খারাপ না, তো কি প্রবলেম? তখন বললো দেখ, বিট্টুর কিন্তু বয়সটা সেরকম না, দেখেছিস তো, বিট্টু কিন্তু তোর থেকে আমার থেকে বয়সে ছোট। বিট্টু যেই বউটার প্রেমে পড়েছে, বউটা পাড়ায় কিন্তু ভাই বদনাম, ঠিকঠাক আমার ঠেকছে না। কারণ জলজান্ত একটা ছেলে ভেসে যাক সেটা কিন্তু তুইও চাইবি না, আমিও চাইবো না। দেখ, ও কিন্তু আমাকে কিছু বলেনি, আমি কিন্তু পাড়ার ছেলেদের মুখেই খবরটা নিয়েছি। আমি তোকে বলছি রঞ্জন, তুই যদি পারিস বিট্টুকে ওই বউটার খপ্পর থেকে সরিয়ে নে। আমি বললাম যে কিভাবে সরাবো বল, প্রেমে পড়েছে ভাই, সে মেয়েরই হোক আর বৌদিরই হোক, প্রেমে পড়েছে, সরাতে তো পারবো না, কি করে সরাবো? তবে চেষ্টা করবো, না আমি উল্টাপাল্টা লাগিয়ে দেখবো, চেষ্টা করে যদি ওকে সরাতে পারি। তখন সুব্রত বলল একবার দেখ, কেন বলতো, প্রেমটা কিন্তু মাসখানেকের, বেশি দিন এখনো গড়ায়নি, যদি অনেকটা সময় হতো তাহলে ওকে ফিরিয়ে আনা মুশকিল ছিল। 1 মাসের সম্পর্ক তো, আশা করি তুই বললে বিট্টু মেনে যাবে। আমি বললাম ঠিক আছে, বিট্টুকে চল একদিন পার্টি দিই আমাদের বাড়ির ছাদে, সন্ধেবেলা একটু বিয়ার টিয়ার খাবো, চিকেন টিকেন খাবিয়ে ওর কাছে কথাটা আগে বের করবো, দেখবো সম্পর্কটা কতদূর দৌড়িয়েছে।
তারপর না হয় ওকে আমি যা বোঝানোর বুঝিয়ে দেবো। সুব্রত আমাকে বললো ঠিক আছে চল তাই কর। এবার ঘটনাটা ঘটলো, আমরা ওখান থেকে চাটা খেয়ে জাস্ট কথা বলে বাড়ি চলে আসি। সুব্রত রাত 10টার দিকে আমাকে আবার কল করলো, বললো যে জানিস তো রঞ্জন, আমাদের বিট্টুর একটা কেস ধরা পড়েছে, নাকি বউটির সাথে অবৈধ সম্পর্ক করছিল বাড়িতে। অ্যাকচুয়ালি বউটি, যেই বৌদির কথা বলা হচ্ছে, ওই বৌদির বাড়িতে ছেলে মেয়ে কেউ থাকে না। হাজবেন্ড অনেকদিন আগে বউটিকে ছেড়ে দিয়ে চলে গেছে। বৌদি, যে বৌদির কথা বলা হচ্ছে, সে পাড়ায় একাই থাকে, বাড়িতে নিজেরই বাড়ি, আর তার ছেলে মেয়েকে হোস্টেলে দিয়ে দিয়েছে। আর তার হাজবেন্ড যে ছিল সে তো অনেক আগেই চলে গেছে, কারণ মহিলাটির চরিত্র ভালো না বলে তার হাজবেন্ড থাকেনি। তো বউটি যেই বাড়িতে থাকে সেটা হচ্ছে তার স্বামীরই মানে সম্পত্তি। সে মানে ঝগড়াঝাটি অশান্তি করে সে ব্যাকডেটের অনেক কেস নিয়ে নিয়েছে। তো শ্বশুর শাশুড়িও কিন্তু সেই ছেলেটির সাথে সেখান থেকে ছেড়ে দিয়ে চলে যায়। বউটি একাই থাকে সেই বাড়িতে। এবার নিজের বাড়ি, পাড়ায় ওরকম নোংরামি করলে কেউ কিছু বলতে পারে না। বউটির মুখ খুবই খারাপ। তো আমাকে বললো দেখ বিট্টু এরকম পাড়ায় ধরা পড়েছে, তুই একটু আয়। খুব খারাপ লাগলো শুনে কথাটা। আমি বিশ্বাস করিনি কোনো সময় সুব্রত আমাকে ফোন করে বিট্টুর বিষয়ে এরকম করে বলবে। আমরা এত ভালো বন্ধু, আর বিট্টু আমাকে কোনো জিনিস জানায়নি। এই নিয়ে একটা আমার কিন্তু গোপনে গোপনে ক্ষোভ ছিল। আমি গিয়ে বিট্টুকে দেখলাম 4-5 জন ধরে দাঁড়িয়ে রয়েছে বাড়ির সামনে, বউটি ঘরের ভিতর বসে রয়েছে। মানে একটা বিচ্ছিরি ব্যাপার। পাড়ায় হই হই, সেই ছোট 10 বছরের বাচ্চা থেকে 55 বছরের বুড়ো পর্যন্ত সবাই তামাশা দেখছে, হাসাহাসি করছে। আমি বিট্টুকে গিয়ে ঠাটিয়ে ঠাটিয়ে 7-8টা চড় মারি। বিট্টু কাঁদতে শুরু করে। আমি বিট্টুকে বললাম, তুই যার সাথে সম্পর্ক করছিস, তুই আমাকে আগে তো কিছু জানাসনি। আমি আগেই জেনেছিলাম, তুই না বললে কি হবে, আমি কি জানবো না? আমি জেনেছিলাম তুই যে বউটির সাথে সম্পর্ক করছিস তোর মায়ের বয়সী হবে, তুই জানিস তোর কিরকম ক্যারেক্টার। পাড়ায় এত মেয়ে আছে, আরো কত পাড়ার মেয়ে রয়েছে, তুই একটা মেয়েকে ভালোবাস। ঠিক আছে তুই একটা বৌদিকে ভালোবেসেছিস, হতেই পারে ভালোবাসা, তার স্বামী নেই, তার বাচ্চারা থাকে না, ভালোবাসা সবার সাথে হতে পারে, কিন্তু একটা সামঞ্জস্য তো আছে, একটা মানানসইয়ের তো ব্যাপার আছে। তোর মায়ের বয়সী ভাই, তুই বাড়ি থেকে তোর মাকে দেখিস না? তোর একটু নিজেকে নিজে মন থেকে ছোট লাগে না? বলে আরো দুটো চড় ওঠে। তো তখন বললো যে রঞ্জন আমার ভুল হয়ে গেছে ভাই, তুই এখন এই জায়গাটা থেকে আমাকে উদ্ধার কর। যাই হোক ওখান থেকে ওকে যেহেতু উনি চড় থাপ্পড় মারি, পাড়ার লোক ছেলেরা সব সরে যায়, ওখান থেকে ওকে কোনো রকম বের করে নিয়ে আসি। আসার পর ওকে অনেক করে বুঝাই, আমি সুব্রত আরো পাড়ার অনেক ছেলে পেলে ছিল, কাকু জেঠুরা সবাই বোঝায়। ও কিন্তু 1 মাসের সম্পর্ক থেকে বেরিয়ে আসে, পুরোটাই টোটালি বেরিয়ে আসে। অ্যাকচুয়ালি কি সম্পর্কটা তো ছিল না ভালোবাসার, অ্যাকচুয়ালি কি ও একটা উঠতি বয়সের ছেলে, আর ওই বৌদির ক্যারেক্টারটাই নোংরা। এবার বিষয়টা হয়েছিল কি, ওই বৌদি দেখতো একটা ইয়ং বাচ্চা ছেলে, তারও একটা যৌবনের জ্বালা রয়েছে। এবার সেখানে গিয়ে কি করবে, সেখানে গিয়ে ও ওকে ধরে নিয়েছে, আর ও বিট্টু আসলে এনজয়মেন্ট করছিল, আর কিচ্ছু না। এখানে প্রেমের ব্যাপার কিছু নেই, যে মনের কোনো টান ওরকম কিছু নেই। তো সেখানে গিয়ে বিট্টু সেই সম্পর্ক কেটে বেরিয়ে আসে। এবার যাই হোক রঞ্জন, এবার যাই হোক সুব্রত বিট্টু আমার সাথে প্রত্যেকদিন আগের মতো পুরো হয়ে যায়, ঘোরাঘুরি, খাওয়া, একসাথে গল্প আড্ডা, মার্কেটিং, এখানে যাওয়া ওখানে যাওয়া, ঘুরতে যাওয়া, সব কিছু। হঠাৎ করে শোনা যায় সুব্রতর মুখে যে বিট্টু নাকি রক্ত বমি করছে, আর পায়খানা হচ্ছে, রক্ত পায়খানা। হঠাৎ শুনে আমি গাড়ি বের করে নিই, ওর বাড়ি ছুটি। হঠাৎ একটা ছেলে ভালো, প্রত্যেকদিন আসছে, দেখা করছে, খেলছে ঢেলছে, সবকিছু সবকিছু, সেই ছেলেটা হঠাৎ আজকেও ও সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করলো, পাড়ার মোড়ে কত গল্প করলাম। ওর বাড়ি গিয়ে দেখলাম পুরো বিছানায় শয্যাশায়ী। ওর মা বললো 21 বার বমি করেছে আমার ছেলে, উঠতে পারছে না। রক্ত বমি হলে পরে অসম্ভব ব্যাপার, ওটা যায় নাকি? তখন আমি ওর মাকে বললাম যে কাকিমা তুমি এখনো পর্যন্ত ওকে ঘরে ফেলে রেখেছো, হসপিটালে নিয়ে চলো। তখন বললো দেখ বাবা জানিসই তো, বাবা নিয়ে কি করবো, সেই যেটা হয় আর কি দরিদ্র পরিবারে। যাই হোক আমি ওকে নিয়ে, সুব্রত ছিল সাথে, ওকে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে প্রায় ও 1 সপ্তাহ ভর্তি থাকে। কোনো মতে ও
ওর রক্ত বমিটা তো বন্ধ হয়, কিন্তু ওর পায়খানা বন্ধ হচ্ছে না, আর শরীর পুরো ঝিমিয়ে যাচ্ছে। একটা তাবড়া তুবড়া ছেলে, সেই ছেলেটা দিনের পর দিন মানে এই 1 সপ্তাহের মধ্যে মানে কি বলবো, চেহারা হাফ হয়ে গেছে। যাই হোক, সবারই চিন্তার বিষয়। তারপরে হসপিটাল থেকে বলল যে বেকার রেখেছেন, আমরা তো সাধ্যমতো ট্রিটমেন্ট করছি, বুঝতে পারছি না, হয়তো ওর মনে কোনো রকম কিছু চলছে, ও মানসিকভাবে অসুস্থ, ওকে আপনারা বাড়ি নিয়ে যান। ডিসচার্জ করলাম, করে বাড়ি নিয়ে আসলাম হসপিটাল থেকে। ওকে বললাম কি ব্যাপার বল। ও বলল কিছু তো ব্যাপার না, বুঝতে পারছি না, কিছু খেতে পাচ্ছি না, খেলেই বমি হচ্ছে, তবে রক্ত বমিটা হচ্ছে না, কিন্তু বমি হচ্ছে। তারপর আমরা বললাম দাঁড়া, আমি একটু মায়ের সাথে কথা বলি, কারণ আমার মা, আমাদের পাড়ায় একটা কালী মন্দির আছে, আমার মা প্রত্যেক মঙ্গলবার শনিবার পুজো দিতে যান। তো মাকে বললাম, মা বিট্টুর না এরকম এরকম হচ্ছে, তুমি একটুখানি ওই মন্দিরের পূজারীর সাথে কথা বলে দেখো তো, একটু ফুল জল দিয়ে ওকে যদি সারানো যায়, অনেক হয় না হাওয়া বাতাস লাগে। তো আমার মা বললো ঠিক আছে, তুই চল বিট্টুকে নিয়ে কালকেই যাই। সেদিনকে সম্ভবত বুধবার ছিল, মা বললো শনিবার একটু দেরি আছে, চ, ব্রাহ্মণ মশাই তো প্রত্যেক দিনই পুজো করে। সেরকম ভাবে বুধবার দিন ওকে নিয়ে যায়। যাওয়াতে ব্রাহ্মণ মশাই যেটা বললো, ওকে কেউ কালা জাদু করেছে, কোনো খারাপ করেছে ওর শরীরে, যেটা ও বেশি দিন বাঁচবে না। তখন আমরা বললাম বাবা, হঠাৎ বিট্টুর তো এরকম কারোর সাথে কোনো সম্পর্ক নেই যে ওকে খারাপ করবো, পাড়ার ভালো ছেলে। তখন সুব্রতকে যখন জানাই, সুব্রত আমাদের সাথে যায়নি, আসার পর সুব্রতকে ফোন করে জানাতে সুব্রত বলল সেই বৌদির কথা। বললো জানিস ওই বৌদির না এরকম বদনাম আছে, বৌদি কিন্তু একা বাড়িতে অনেক রকম মানে কালো বিদ্যা করে, এইসব টুকটাক ফুকপাক বাড়িতে করে, হতে পারে ওই বৌদিই করেছে। আমি তখন বললাম বৌদির করে কি লাভ, বৌদি তো আবার অন্য পুরুষের সাথে রয়েছে, তাহলে ওর উপর কেন এরকম ক্ষতি করবে। বললো কি করে বলবো, দেখ বৌদি এরকম করে পাড়ায় জানি, এটা আমার ধারণা, নাও হতে পারে। যাই হোক, তারপর এক তান্ত্রিকের কাছে যাই সুব্রতর মায়ের মারফতে। ওখানে গিয়ে জানতে পারলাম হ্যাঁ ওকে সত্যি কথা বলতে বান মেরেছে। ও ওই রক্ত বমি করতে করতে আর ওই পটি করতে করতে ও শুকিয়ে আস্তে আস্তে মারা যাবে, কোনো ডাক্তার দেখি ওকে কিছু হবে না। আর এইটা করেছে একজন অর্ধবয়স্কা মহিলা। তখন আমরা কনফার্ম হলাম যে ওই পাড়ার বৌদি ওকে ক্ষতিটা করেছে। এবার আমরা পাড়ার আরো 5-7 জনকে নিয়ে চলে গেলাম বৌদির বাড়িতে। সন্ধেবেলা গিয়ে দেখলাম বৌদির বাড়িতে অন্য পুরুষ মানুষ অলরেডি দুটো বসে আছে, বৌদির ব্যবসায়ী বাড়িতে ওইটা। তো যাওয়ার পর সেই বিশাল ঝামেলা, বৌদিকে মার ধর পাড়ার মেয়ে ছেলেরা করলো, করে পুরো বাড়ি ছাড়া করে দেয়, পার্টি ক্লাব সব হয়, বাড়ি ছাড়া করে দেয়। বৌদি রাতারাতি ওখান থেকে জিনিসপত্র নিয়ে সরে যায়। বৌদি শুধু বলল আমি পরে আসবো, এসে জিনিসপত্র সব নিয়ে যাব, আর এই বাড়ি বিক্রি করার সময় যেন পাড়ার কেউ ভাঙচি না দেয়, এই বাড়ি আমি বিক্রি করে দেবো, আমি এখানে থাকবো না বলে কিছু জিনিসপত্র ছিল গয়নাগাটি নিয়ে রাতের বেলা মারধরকে বৌদি চলে যায়। এইবার আমরা সেখানে কিন্তু সবকিছু ভুলে গেছি, আমাদের যে চলে গেছে, মারধর হয়েছে, বিট্টুর ঘরে রয়েছে, আমরা আমাদের বাড়ি, সুব্রত পাড়ার লোকের বাড়ি, সবকিছু কিন্তু চেপে যায়। প্রত্যেক দিন সকালবেলা বেরোচ্ছি, বিট্টুর সাথে কথা বলছি, বিট্টুর শরীরটা আস্তে আস্তে অনেকটা ভালো হয়েছে, বিট্টুর সাথে কথা বলছি। সুব্রত আমরা যেরকম আগে ছিলাম ওরকম আমরা জীবন লিড করছি। ঠিক 6 মাস পর বিট্টু আমাদের সাথে আর কথা বলে না, হঠাৎ মানে পুরো কথা বলা বন্ধ, বাড়ি থেকেই বেরোয় না। কথা বলবে কি, ফোন করলে ফোন ধরে না, ওর মাকে ফোন করলে ওর মা বলে বিট্টু ঘর থেকে বেরোয় না। হঠাৎ কি হলো, সে বৌদি তো অনেক আগেই চলে গেছে, বৌদি কিন্তু আর আসেনি বাড়িতে, বৌদির কিন্তু কোনো নাম গন্ধ আমরা আর পাইনি। আর ও বাজে নোংরা মেয়ে ছেলে, ওর কিন্তু আমরা আর কোনো খোঁজ খবর রাখিনি, শুধু দেখতাম ওর বাড়িটা তালা দেওয়া, মানে পাড়া থেকে একটা বাজে পদার্থ চলে গেছে, বর্জ্য পদার্থ মানে পাড়া দিয়ে আউট হয়েছে। তো সেরকম ভাবে আমরা কিন্তু ওই বৌদির আর কোনো খোঁজই নিইনি। এইবার বিট্টুর ফোন বিট্টু ধরে না, ওর মা বলে বিট্টু বাড়ি থেকে বেরোয় না। সুব্রত অনেকবার দেখা করতে গেছে, বিট্টু ঘরের, ওর যে ঘরটায় থাকে বিট্টুর ঘরের ভেতর থেকে লক করে রেখে দেয়, কাউকে ঢুকতে দেয় না, আমি যাইনি। তো সুব্রত আমাকে এসে বলল জানিস রঞ্জন কি হলো বলতো,
আমরা এত ভালো তিনজন বন্ধু ছিলাম, কি জানি কি হলো। আর এরকম বৌদি চলে যাওয়ার পর থেকে আমাদের সাথে তো প্রায় 5 মাস ভালোই ঘুরলো, কিন্তু কি জানি বৌদির সাথে কি আবার কি ফোনে ফোনে সম্পর্ক হলো নাকি বলতো, কি ব্যাপার বলতো। কিন্তু সম্পর্ক হলে তো বেরোতো, ওর মা বললো বাড়ি থেকেই বেরোচ্ছে না, কি ব্যাপার বলতো ভাই। তারপর বাস্তবে এমন একটা ঘটনা ঘটবে যেটা পাড়ার কেউ আমরা কিন্তু টেরও পাইনি। সত্যি কথা বলতে, আমি ওদের বাড়িতে একা সকালবেলা যাই, ভোরবেলা ঘুম থেকে উঠে গেলাম, গিয়ে দেখলাম বিট্টুর মা উঠোন ঝাড় দিচ্ছে। আমি বিট্টুর মাকে বললাম যে কাকিমা বিট্টু কোথায়? বললো ঘুমাচ্ছে বাবা। আমি বললাম গেট কি খোলা আছে? বললো না, গেট বন্ধ। আর যেই বিষয়গুলো জানলাম তখন বিট্টুর মা খুব খুব লজ্জিত হয়ে কিছু কথা আমাকে বললো। বললো বাবা, তোকে আমি ছেলের মতো ভেবেই একটা কথা বলছি, তুই আমার বড় ছেলে, কিছু মনে করিস না, আমি তোর মায়ের মতনই হই। আমি তখন বললাম না না, বলো না কি হয়েছে। বললো দেখ, আমি জানি না আমার ঘরে কোনো মেয়ে মানুষ ঢোকার মতো কোনো কিন্তু জায়গা নেই। আমার ঘরের ভিতরে ওর ঘরটা, আর একটা মাত্র শুধু জানলা, কোনো মতে ওর ঘরে কেউ প্রবেশ করতে পারবে না আর বেরোতেও পারবে না। ও রাতের বেলা খুব বাজে বাজে আওয়াজ আসে ওর ঘর থেকে। মানে আমি তোকে কিভাবে বোঝাবো। আমি তখন বললাম আওয়াজ আসে মানে চিৎকার পারে। বলছে বাবা তুই বোঝ, মানে কি বলতো, যদি একটা ছেলে একটা মেয়ে ঘরে থাকে, একটা বুঝতেই তো পারছিস সম্পর্ক। তখন আমি বিষয়টা বুঝে সত্যি ওই কাকিমার মুখের কথাটা শুনে আমার খুব লজ্জা লাগে আর নিজেকে খুব ছোট মনে হয়। তখন আমি কাকিমাকে বললাম আচ্ছা কাকিমা আমি বুঝতে পেরেছি। বললো বাবা এই জিনিসগুলো কি হচ্ছে, আমার বিট্টুটা এরকম হয়ে গেল কেন, কি ব্যাপার বাবা। তখন আমি বললাম আচ্ছা দাঁড়াও আমি যাচ্ছি। আমি ঘরে গেলাম, গিয়ে গেটের সমানে ওর দরজার মধ্যে নক করতে থাকি। যখন ও দরজাটা খুললো আমি ওকে বললাম কি রে, হ্যাঁ কি হয়েছে তোর, কি ব্যাপার, একদম দেখা সাক্ষাৎ করিস না, চেহারার কি অবস্থা করেছিস, রোগা টিংটিঙে হয়ে গেছে, মানে শরীরের একদম যাচ্ছে তাই অবস্থা, উস্কো খুস্কো চেহারা। ও আমাকে বললো রঞ্জন তুই এসছিস, ভালো করেছিস, তোর সাথে অনেকদিন কথা হয় না আর, মানে কথার মধ্যে না মনে হচ্ছে ওই যে কথাটা ঠেলে ঠেলে বলছে, মানে ও সারা শরীরে জড়িয়ে খুব কষ্ট হচ্ছে। আমি গেলাম ঘরে, দেখলাম ওর বিছানার অবস্থা দেখে এতটাই আমার ঘৃণা লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো আমি ওকে বললাম কি অবস্থা রে তোর বিছানার, কি করে রেখেছিস এগুলো, আর এরকম নোংরা ভাবে তুই রয়েছিস কেন। ও তখন আমাকে বললো আমাকে তুই বাঁচাবি। আমি বললাম বাঁচাবো মানে, তুই এতদিন ফোন করিসনি কেন, তোর কি প্রবলেম হচ্ছে, কি হচ্ছে শরীরে বল। আমাকে তখন বললো তুই ওই বৌদির বিষয়ে কিছু জানিস। আমি ওকে চড় মারতে যাব, কারণ আমি এসছি, তুই আবার বৌদির কথা বলছিস, বৌদিকে তুই ভুলতে পারিস নি বলে চড়টা মারতে যাব। তখন আমাকে বিট্টু বললো মারিস না ভাই, বৌদি তো মারা গেছে। আমি বললাম বৌদি মারা গেছে, আমি অবাক, আমি তুই কি করে জানলি। বলে যেদিনকে ওকে বাড়ি ছাড়া করেছিস সেদিন রাতের বেলায় ও লরি চাপা পড়েছে, ও তো মারা গেছে। আর ওই বৌদির আত্মা আমার সাথে প্রত্যেকদিন রাতে সহবাস করে। আমি শুনে না আমার মাথায় হাত, আমি তো কি বলছিস এসব, এখনকার যুগে এসব হয় না ভাই, কি বলছিস, যে মারা গেছে মারা গেছে, সে আবার তোর কাছে আসবে কি করে। বলছে তুই বিশ্বাস কর, তুই যে এইসব দেখছিস না বিছানায়, এগুলো সব ওই বৌদির কাজ। আমি থাকতেই পারি না, আমাকে এরকম ভাবে উত্তেজনা করে, আমি থাকতেই পারি না। ওই বৌদির জন্য আজকে আবার এরকম অবস্থা, আমি কি করব বল। একটা জীবিত মানুষের কাছ দিয়ে তোরা বাঁচিয়ে এনেছিস, কিন্তু ও তো মৃত, ও মারা গেছে, ওর কাছ দিয়ে তোরা আমাকে কি করে বাঁচাবি। আমি বললাম ভাই তুই এক্ষুনি আমার সাথে চল। ওকে কোনো রকমের স্নান করিয়ে সকালবেলা কিছু খাইনি, আমি বললাম চল, ওর মা তো হাউ হাউ করে কাঁদছে, ওর মা আর কি বলবে। আমি কাকিমাকে বললাম চিন্তা করো না, তোমার ছেলেকে আমি ভালো করে দেবো। ওকে নিয়ে গেলাম তান্ত্রিকের কাছে, অন্য এক জায়গায় কলকাতার মধ্যেই নিয়ে যাই। ওখানে সারাটা দিন মানে সকাল 9টা থেকে লাইন দিয়ে বসে থাকি, বিকেল 4টের সময় আমাদের দেখানোর টিকিটের নাম্বার আসে, ওকে নিয়ে ওখানে দেখালাম। প্রচুর লোক যায়, প্রচুর লোক। দেখিয়ে ওকে জিজ্ঞাসা করলাম যে এই ছেলেটার সাথে যেটা ঘটছে, ও আমার ভাই, ওর নাম হচ্ছে বিট্টু সরকার, ওকে বাঁচাতেই হবে আপনাকে। তখন সেই তান্ত্রিক একজন মহিলা, সে বিট্টুকে দেখে হাসছে,
বিট্টুকে বলছি, কি রে ভালো খপ করে পড়েছিস তো, প্রত্যেকদিন রাতে তোর এত মজা হচ্ছে, আবার এখানে এসেছিস কেন? হুম, বৌদি তো তোর কাছে আসতো না, বৌদিকে তুই একা একা খুব মনে করতিস না? তখন বিট্টু কেঁদে কেঁদে বলছে, জীবনে প্রথম সুখ আমি ওই বৌদির কাছ থেকে পেয়েছিলাম। বৌদির সাথে আমার যেই সম্পর্কটা হয়েছিল দুজনে গোপনে, সেই সম্পর্কটা আমার জীবনের প্রথম। আমি কোনো মতে সেই সম্পর্কটা ভুলতেই পারতাম না। আমি যখন বৌদি জীবিত ছিল, যখন সম্পর্ক ছিল না ঝামেলার পর, তখন আমি রাতের বেলা সেই সবগুলো মনে করতাম। যখন বৌদি মারা যায় তখনও আমি সেই কথাগুলো মনে করতাম আর একা একা কাঁদতাম বৌদির জন্য। জানি না কেন মনে মনে হয়তো বৌদিকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম। তারপর একদিন রাতে আমি বুঝতে পারি যে আমার শরীরের মধ্যে কেউ একজন আছে যে আমাকে অন্যভাবে উত্তেজিত করছে। আমি পরে প্রথমে ভয় পাই, পরে সেই জিনিসটাকে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমি খুব আনন্দ উপভোগ করতাম। আজকে তার ফল আমাকে মনে হচ্ছে মৃত্যু দিয়ে শোধ করতে হবে, কারণ আমি আর পারছি না। মানে বিট্টুর শরীরের এমন অবস্থা, মানে শুধু ওর যে শরীরের হাড়গুলো একটা শুধু চামড়া দিয়ে উপর দিয়ে আটকানো রয়েছে। ওর শরীর এত খারাপ হয়ে গেছে, ও রাত দিন তো বেরোতোই না, ঠিক মতো খেতোই না। খুব খিদে পেলে তাহলে বেরোতো, মানে সারাদিন না খেয়ে হয়তো মাঝ রাতে বেরিয়ে খাবার খেয়ে আবার ঢুকে যেত। সারাদিন ওই বৌদির আত্মার সাথে ওই ঘরের মধ্যে বন্ধ থাকতো। বিশ্বাস করতে পারো, এটা একদম বাস্তব ঘটনা। আমাদের রঞ্জন দাদাভাই বলে, আমি এখনো পর্যন্ত 47 বছর বয়সে আমি বিয়ে করিনি। সত্যি কথা বলতে আমি বিয়ে করিনি এখনো পর্যন্ত। তবে করবো না এও না, করবো হয়তো আরো বুড়ো বয়সে, যদি কোনো বুড়ি আমার জন্য ভগবান করে রাখে আমি বিয়ে করব। কিন্তু আমি যে জিনিসটা বিট্টুর দেখেছি, যেই জিনিসটা আমি ফিল করেছি, সত্যি কথা বলতে আমার বিয়ের যে আশা, বিয়ের যে সব মানে কি বলবো একটা সম্পর্ক হয়, আমার সবকিছু না ধুয়ে মুছে গেছে। যে আমরা বিট্টুকে কিভাবে ওই বৌদির হাত থেকে রক্ষা পাইয়েছি শুধু উপরওয়ালা জানে আর শুধু আমি জানি। যাই হোক, বিট্টু কিন্তু এখন ভালো আছে। বিট্টু বিয়েও করেছে, প্রায় তার 7 বছর 8 বছর পর বিট্টুকে আমরা বিয়ে দিই একটি ছোট্ট মেয়ে দেখে। সুখে শান্তিতে আছে। তবে বিট্টুর কিন্তু এখনো পর্যন্ত কোনো বাচ্চা হয়নি, কারণ ডাক্তার বলেছে ওর যৌনাঙ্গ এতটা পরিমাণে একটা সময় কাজ করেছে, সেটা এখন আর সেরকম ভাবে কাজ করে না। বাস্তব কথা, ওর কিন্তু বাচ্চা এখনো পর্যন্ত হয়নি। তবে ওরা চেষ্টা চালাচ্ছে, দেখা যাক, ভগবানের হাতে সবকিছু, উপরওয়ালাই জানে কি হবে। তবে সেই বৌদির আত্মাকে অনেক কষ্টে আমরা কিন্তু মুক্তি দিয়েছি। সেই আত্মাকে শুধু বিট্টুর হাত থেকে রক্ষা করানোর জন্য ছাড়াইনি, আত্মাটাকে আমরা মুক্তি দিয়েছি অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, মানে প্রচুর টাকা। আমি ওর নিজের কেউ না হয়েও, ও শুধু আমার পাড়ার বন্ধু বলে আমি ওর পেছনে যে কত টাকা ওই মুক্তি দেওয়ার জন্য ওই আত্মা থেকে আমি দিয়েছি। আমি এটা বলছি বলেই না যে আমি দিয়েছি বলে, আমি বলছি সত্যি কথা বলতে, একটা নিজের দাদা ভাই হলেও করতো না। আর ও তো শুধু আমার একটা ভালো বন্ধু। যাই হোক, আমাদের রঞ্জন দাদা ভাইয়ের এইটুকুনি ছিল অভিজ্ঞতা, আমাদের দাদা ভাই শেয়ার করে। কি মানে ঘটনা, তোমরা বিশ্বাস করবে না, আমার কাছে আসে এরকম আরো ঘটনা আছে। আমি মানে না পড়ি না, আমার মাথায় প্রচুর প্রেশার পড়ে, প্রচুর প্রেশার। তোমরা অনেকে বলো না যে তুমি অনেক উচ্চারণ ভুল করো, অনেক এ করো। সত্যি কথা বলতে, আমি এই যে তোমাদের ঘটনাগুলো সামনে যে প্রেজেন্ট করি, ঘটনাগুলো কিন্তু অনেক বড় বড় আমাকে রাইটিং করে পাঠায়। তোমরা যদি দেখতে চাও, আমি নাম হাইড করে তোমাদের আমি সেই ঘটনাগুলো শো করতে পারি, যে আমাকে ঘটনাগুলো বাস্তবে পাঠায়। আর সেই ঘটনাগুলো পুরো পার্ট বাই পার্ট পড়ে মুখস্থ রেখে তোমাদের সামনে তুলে ধরাটা অতটা সহজ কাজ না, অনেকটা কঠিন কাজ। যাই হোক, আমার খুব ভালো লাগে তোমরা সাপোর্ট করো, তোমরা পাশে আছো। সবার মধ্যে আমার দর্শক বন্ধু হয়তো 2-1 জন নেগেটিভ কমেন্টস করে, আর সবাই আমাকে পজিটিভ কমেন্টস করো, এতটা মনে আমার ভালো লাগে। আর সত্যি কথা বলতে, যেখানে নেগেটিভ আছে সেখানে পজিটিভ থাকবে, পজিটিভ থাকলে নেগেটিভ তো থাকবেই, এটা তো অবশ্যই, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, এটা অনলাইন প্ল্যাটফর্ম। যাই হোক, সবাই খুব ভালো থেকো। স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেখানে তোমরা আমাকে হাই লিখে পাঠাও। দেন তোমাদের ঘটনা থাকলে অবশ্যই তোমরা ওখানে টাইপিং করো বা ভয়েস মেসেজ করো। অথবা যদি তোমরা ভাবো যে আমার সাথে কথা বলবে, ফোনে শেয়ার করতে চাও, ডাইরেক্ট কল রেকর্ডিং, তোমরা সেটাও করতে পারো। আমি সবার সাথে কথা বলবো, শুধু একটু সময় দিবে, কেউ বিরক্ত হবে না।
কারণ তোমরা অনেকেই জানো আমি কিন্তু শুটিংয়ের কাজও করি, আমি সব কিছু করি একসঙ্গে। যাই হোক, আমার আরও একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলেও আমি কাজ করি। যাই হোক, সেটা পরে নিয়ে একদিন আসবো অবশ্যই। আর যাই হোক, আজকে তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো খারাপ যেটাই লাগুক, তোমরা আমাকে শিক্ষা দেবে, তোমরা আমার ফ্যামিলি। খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো, সবটাই আমার ভালো লাগে। আর যেতে যেতে বলবো, সোনা বসাক 14 হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। তোমরা আমাকে ওখানেও যোগাযোগ করতে পারো, ডিএম ভয়েস মেসেজ করতে পারো, বাংলা হিন্দি ইংলিশে। আর অবশ্যই যেতে যেতে বলবো, প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে আমাকে কিন্তু মেলও করতে পারো, কারণ ওখানে ইমেলটা পিন করা থাকে। 3টে মারফত তোমাদের জন্য করে দিয়েছি, যেখানে তোমাদের সুবিধা হবে সেখানে ঘটনা পাঠাও। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।